নমস্কার, আপনারা দেখছেন কেটিভি বাংলা। ঘণ্টাখানেক বাংলার কথা আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। আজ রথযাত্রা, এই পূর্ণ তিথি পূর্ণ লগ্নে বাংলার কথা এবং কেটিভি বাংলার সকল দর্শকদের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন যে গতকালকেই প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়াতে লাইভ করেন এবং তিনি লাইভ করে বেশ কিছু তথ্য, বেশ কিছু ইনফরমেশন, তার আগামী দিনের কর্মসূচি সব কিছু নিয়ে কিন্তু তিনি ওপেন ফোরামে কিন্তু ফেসবুক লাইভ করেন। তার মধ্যে আরও এক বিধায়ক বিদ্রোহী শিবিরে চলে গেছেন, সেটাও আপনারা জানেন। আবারও নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, শহীদ স্মরণের জায়গা বদল, এইসব নিয়ে মমতা তৃণমূল আরও ছন্ন ছাড়া। কিন্তু এই অবস্থাতেও লড়ে নেওয়ার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গ ছেড়ে বিদ্রোহী শিবিরে যারা গেছেন তাদের বেঈমান বলেছেন তিনি, তাদের জন্য ক্ষমা প্রার্থী বলে জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। পাশাপাশি দলের জন্মলগ্নে লড়াই করতে পারলেও এখনও তিনি লড়াই করতে পারবেন এই বলে কিন্তু তিনি হুঁশিয়ারি দিয়েছেন। আচ্ছা, যত দিন যাচ্ছে দেখুন কালীঘাট তৃণমূল কিন্তু একে একে খালি হচ্ছে। তাহলে এই যে একাকিত্ব, মমতা বন্দ্যোপাধ্যায় একা হয়ে পড়ছেন, কি ভবিষ্যৎ এবং তার রাজনৈতিক ভবিষ্যৎই বা কী? আমাদের আজকের অনুষ্ঠানে আমরা যখন কারা কারা আছেন প্যানেলিস্টের সঙ্গে আপনাদের পরিচয় করবার আগে মুখ্যমন্ত্রী কাল যেরকমটা শুরু করলাম, সোশ্যাল মিডিয়ায় লাইভ করে তিনি কি বলেছেন তার একটা ক্লিপ আমরা কিন্তু অনেক ক্লিপস আপনাদের দেখাবো এবং সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু প্রথমেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভ করে তার একাকিত্ব নিয়ে তিনি কি বলেছেন শুনুন। জয় করেছিলাম এবং 1998 সালে আমরা 7টা এমপি পাই, পরে আরেকজন হয় 8 জন। 1999 সালে আরেকটা লোকসভার ইলেকশন হয়, ইতিহাস আমার মুখস্থ। তখনও কিন্তু মনে রাখবেন আমরা 9 জন এমপি পাই। তারপর 2004-এ আমি মাত্র একা হয়ে গিয়েছিলাম। 2006-এ আমাদের মাত্র 30টা অ্যাসেম্বলিতে সিট ছিল, কিন্তু 2004-এ আমি একা হয়ে গিয়েও আমরা কিন্তু লড়াই থেকে পেছোইনি, লড়াই ছাড়িনি। আজকে এখনো পর্যন্ত আমাদের সাথে রাজ্যসভার 10 জন এবং লোকসভার 8 জন, 18 জন এমপি আছে। কাজে মিথ্যে কথা বলে চাতুরি করার কেউ চেষ্টা করবেন না। যাদের যেতে হয় যান, যা পড়ে থাকবে সেটাই আমার সোনার খনি। আমি 2004-এ একা থাকলে যদি নতুন করে শুরু করতে পারি, 1997-তে যদি নতুন করে শুরু করতে পারি, 2026-এও নতুন করে শুরু করার ক্ষমতা রাখি। এইটুকু জোর আমার আছে। যারা সেটিং করে ওয়াশিং পাউডার নির্মা হচ্ছেন বা বিজেপি ওয়াশিং মেশিন হচ্ছেন, আগে নাকি তারা ছিল চোর আর এখন হয়ে গেছে সাধু পুরুষ। বেশ কিছু জিনিস কিন্তু তিনি বললেন 2004-এ তিনি একা হয়ে গেছিলেন, যদি তখন তিনি লড়াই করতে পারেন তাহলে 2026-এ কেন পারবেন না? আচ্ছা, আপনারা বলুন তো, বাংলার মানুষ বলুন, যে ম্যান্ডেট আপনারা দিয়েছেন, যে নতুন ভোট নতুন দিন আপনারা এনেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন তিনি একা আবার লড়াই করে কিন্তু আগের জায়গায় যেতে পারেন। সত্যি কি আপনারা তাই মনে করেন? আমাদের আজকের প্যানেলিস্ট যারা যারা আছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক প্রদীপ চট্টোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন আইপিএস ডক্টর নজরুল ইসলাম, এবং আমাদের সঙ্গে আজকে আমাদের প্যানেলে আছেন রাজনৈতিক বিশ্লেষক এবং প্রবীণ সাংবাদিক অর্কপ্রভ সরকার। তিনজনকেই আমাদের আজকের ঘণ্টাখানেক বাংলার কথায় স্বাগত। আমি প্রথমেই নজরুল স্যার আপনাকে জিজ্ঞেস করব, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন যে 2004-এ তিনি একা হয়ে গেছিলেন, তিনি লড়াই করেছেন, তিনি পেরেছেন, তিনি আবার পারবেন 2026-এ তিনি আরও একবার নতুন করে শুরু করে লড়াই করবেন। স্যার দেখুন, আমরা সকলেই যখন জন্মাই তখন আমাদেরকে শরীরে কি কোনো কাপড় চোপড় থাকে এবং তার জন্য কি কোনো রকম অস্বাভাবিক কিছু লাগে? একমাত্র আমরা মরার পর সেই কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য হোক বা শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার জন্য হোক, তখন অন্য লোকে আমাদের কাপড়গুলো খুলে তারপরে আবার সাদা কাপড় পরায়, তাই তো? তো যদি কাউকে আগে
কোনো অবস্থার সঙ্গে তুলনা করতে হয়। তো তাহলে আমি একদিন ন্যাংটো ছিলাম বলে আজকেও ন্যাংটো থাকবো, এটা কোনো যুক্তিসঙ্গত কথাই নয়। আর আপনারা যে মমতা ব্যানার্জির কথা বলছেন, উনি যে একা হয়ে যাচ্ছেন, সেটা তো দায় তো ওনার। মানে নিজের থেকে শুরু করে তিনি বড় মাঝারি ছোট সবগুলোকে অপরাধী করেছেন, তোলাবাজ করেছেন, কাটমানি আদায়কারী করেছেন, কমিশন আদায়কারী করেছেন, জবরদখলকারী করেছেন। তো তার সঙ্গে তাদের থাকতে এখন ভয় লাগছে। ফলে কোথায় গিয়ে একটু আশ্রয় পাওয়া যাবে যে আমার অ্যারেস্ট হব না, এই জন্য ওনাকে ছাড়ছে। তো অতএব এর দায়িত্ব তাকেই নিতে হবে যে তিনি একা হচ্ছেন কেন। কিন্তু একা আপনি বলতে পারবেন না, উনি অভিষেক ব্যানার্জিকে ছাড়েননি, একদম। অভিষেক ব্যানার্জিও ওনাকে ছাড়েননি। অতএব একদম একা বলা ঠিক হবে না। বলবেন প্রদীপ দা। আমাদের সাধারণ মানুষের যে ধারণা ছিল, আর এখন যখন উনি আবার নতুন করে লড়াই করবেন বলছেন, তার ইতিহাসটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তখন তিনি বিরোধী নেত্রী ছিলেন, বিরোধী নেত্রী হিসাবে বামপন্থী সরকারের যে সমস্ত ভুল ত্রুটি সেগুলো নিয়ে আলোচনা করেছেন, আন্দোলন করেছেন, মানুষ পাশে দাঁড়িয়েছে। এখন কিন্তু তার সঙ্গে তার 15 বছরের শাসনকালের যে হিসেব নিকেশ সেটাও রয়েছে। এবং এই 15 বছরের শাসনকালে বিভিন্নভাবে যে সমস্ত অভিযোগ, যেগুলো নজরুল সাহেব বলছিলেন, যে দুর্নীতি থেকে শুরু করে তোলাবাজি থেকে শুরু করে যেটা একটা অধ্যত্ব, সব কিছু মিলিয়ে মানুষ কিন্তু একটা নতুন স্লেট পেন্সিল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন মূল্যায়ন করছে। ফলে প্রদীপ দা, একটু ইন্টারাপ্ট করি স্যার, আপনাকে আমি জিজ্ঞেস করবো যে এই যে ওয়াশিং মেশিনের কথা তিনি বলছেন, বেইমানের কথা তিনি বলছেন, আমরা পরে ইন্ডিভিজুয়াল আরো বিস্তারিত আলোচনা করব, কিন্তু এই যে ওয়াশিং মেশিন, তারপর বেইমান, কিচ্ছু যায় আসে না, যাদের যাওয়ার আছে চলে যাক, এই নিয়েও কিন্তু বেইমান কথাটা আমি বলবো। হ্যাঁ বলুন, আমি প্রদীপ দা শেষ করুন, তারপরে আমি আপনার কাছে আসবো। না, দেখুন, উনি যেটা বলছেন সেটা হচ্ছে যে বেঈমান একদিনে তো কেউ হয় না। মানে আজকে আমি চলে গেলাম বলে আমি বেঈমান, আর এতদিন ছিলাম, যত সমস্ত কুকর্ম অপকর্ম করেছি সব হচ্ছে গিয়ে ঠিক, এইটা যদি একজন নেত্রী বলেন, তাহলে তার সঙ্গীদের ওপরে, তার সাথীদের সম্পর্কে তার মূল্যায়ন নিয়েই প্রশ্ন হয়। যে যারা যত সমস্ত খারাপ কাজ করেছে, আপনি এতদিন তাদেরকে বলেননি তো যে তৃণমূল কংগ্রেসের যে মতাদর্শ, আইডিওলজি, মা মাটি মানুষ, মানুষের পাশে থাকা, তাদেরকে শোষণ করছিলেন, তোলাবাজি নিচ্ছিলেন, কই তখন তো মনে হয়নি যে দলের আদর্শ থেকে বিচ্যুত হয়ে দলের সঙ্গে বেইমানি করছেন। আজকে দলটা ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে প্রশ্নের মুখে ফেলে দিয়ে যখন অন্য জায়গায় যাচ্ছেন, সেটা কি টিম বে টিম আমি জানি না, কিন্তু যেখানেই যাক তখন ওনার মনে হচ্ছে বেইমান। প্রথম দিন থেকেই এই যারা যারা শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে সমস্ত দুর্নীতি, তারা তো প্রত্যেকে প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসের যে মতাদর্শ ছিল তার সাথে বেইমানি করেছে। তখন কেন বলেননি যে তারা বেইমান? ফলে এই প্রশ্নগুলো মানুষ আজকে করছে বলেই আমরা বলছি যে যতই তার হ্যাঁ কামব্যাক করার মানুষের ইচ্ছে থাকে, কিন্তু সেটা কতটা সম্ভব একটা বড় প্রশ্নচিহ্ন রয়েছে। বেশ, অর্থাৎ আপনার কাছে আসবো, তার আগে স্যার আপনি বেইমান নিয়ে বলছিলেন। আচ্ছা, 98 সালের আগে তো তৃণমূল বলে কোনো দল ছিল না। তো তিনি তখন কোন পার্টি করতেন? কংগ্রেস পার্টি করতেন। তো কংগ্রেস পার্টি থেকে তিনি এমপিও তো হয়েছিলেন, অনেক পদ পেয়েছিলেন। তাহলে সেই কংগ্রেস পার্টি থেকে যখন উনি বেরিয়ে আসলেন, তখন কি উনি বেইমানি করেছিলেন? উনি বেরিয়ে আসলে যদি বেইমানি না হয়, তাহলে অন্যরা বেরোলে কেন বেইমানি হবে? এইটা যদি ওনাকে আপনারা একবার জিজ্ঞেস করেন। ভালো পয়েন্ট অর্কদা। প্রথম কথা, প্রদীপবাবু বললেন তৃণমূলের মতাদর্শ। তৃণমূলের কোনো মতাদর্শ আছে? কোনো কালে ছিল? সিপিএম বিরোধিতা থেকে তৃণমূলের জন্ম, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্রিট ফাইটার ইমেজ, তার সিপিএম বিরোধী লড়াইয়ের অনমনীয় মানসিকতা বাংলার বাম বিরোধী জনতাকে মমতার পাশে এনে দাঁড় করিয়েছিল। সে বিকেম এ র্যালিং পয়েন্ট। 2011 সালের পরিবর্তন শুধুমাত্র মমতার জন্য হয়নি, তার পেছনে কংগ্রেস ছিল, এসইউসি ছিল, হরেক কিসিমের নকশাল ছিল, এবং আরও অনেকগুলো ফোর্স ছিল। সেটা সম্মিলিতভাবে বামফ্রন্টকে উৎখাত করতে সহায়তা করেছে। এখন মমতা ব্যানার্জি যেটা করছেন
সেটা হচ্ছে কার্যত আর্তনাদ। তিনি বলছেন আমার 10 জন রাজ্যসভার সাংসদ আছেন, 8 জন লোকসভার সাংসদ আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একটা সুন্দর নেটিভ ইন্টেলিজেন্স ছিল আগে, যত দিন যাচ্ছে আমি বিগত কয়েক বছর ধরেই দেখছি তার নেটিভ ইন্টেলিজেন্স কমে গেছে। উনি কি করে বললেন, দাবি করলেন যে আমার 10 জন রাজ্যসভার সাংসদ আছে। অ্যাজ অফ নাও ছিলেন কুবেল মল্লিক ইস্তফা দিয়েছেন, একে একে নিবিছে ডিউটি। শেষ পর্যন্ত শামিরুল ইসলাম, সাগরিকা ঘোষ, ডেরেক ও ব্রায়ান ছাড়া কেউ ওনার সঙ্গে থাকবে না। এটা মমতা বন্দ্যোপাধ্যায় এখনো বুঝতে পারছেন না, দেয়াল লিখন এখনো পড়তে পারছেন না। এটা ভেবেই আমি অবাক হচ্ছি। তিনি ঘুরে দাঁড়াবেন কি দাঁড়াতে পারবেন না সেটা তো $1 বিলিয়ন কোশ্চেন। তবে এখন তৃণমূল তো অনেকগুলো, দিদিমণির কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৎকাল তৃণমূল, অভিষেক বলছে এক ডাকে অভিষেক, তাহলে অভিষেকের তৃণমূল। কার দিকে কত সাংসদ বা বিধায়ক গেল সেটা শেষ কথা বলে না। তার কারণ বিধায়করা এই যারা ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন অধিকাংশই 2026-এ ইলেকটোরেটকে ফেস করতে পারবেন না, কারণ তারা তৃণমূলের প্রতীকে জিতেছেন, তৃণমূলের অর্থ সাহায্য নিয়ে জিতেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ও ছবি ব্যবহার করে জিতেছেন। তাই একে একে নিবিচে ডিউটি মানে নির্বাচিত জনপ্রতিনিধিরা সরে গেছেন, কিন্তু সাধারণ কর্মী সমর্থকরা কার দিকে আছে এটাই তো বড় প্রশ্ন। তারাই তো একটা রাজনৈতিক দলের ভবিষ্যৎ কি হবে সেটা নির্ধারণ করে। আমি বলছি যে প্রথম দিকে কথা যেটা বললেন তার সঙ্গে আমার কোনো দ্বিমত নেই, কিন্তু মমতা ব্যানার্জির নাম প্রতীক ব্যবহার করে যদি আর সবাই জিতেন তাহলে মমতা ব্যানার্জির নন্দীগ্রামে কেন হারলেন, ভবানীপুরে কেন হারলেন? মমতা ব্যানার্জির নামটা না থাকলে হয়তো বেশি সংখ্যক লোক জিতত। এইবার যে হার হয়েছে সেটার অধিকাংশ দায়িত্ব মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির দলের কোনো লোক আর মমতা ব্যানার্জিকে সৎ বলতেন না, খেয়াল করে দেখবেন। মানবিকতা বা অন্য কথা বলতেন প্রতীক সেই পোস্টারটাও তো না, চোখে পড়েনি ভোটের আগে। হ্যাঁ, অতএব কেউ নেতারাই সৎটাকে মনে করতেন না, জনসাধারণের তো কোনো কথাই নাই। অতএব এই যে হার তার দায় কিন্তু শুধু অভিষেক ব্যানার্জি নয়, মমতা ব্যানার্জি উল্টোপাল্টা কথা বলা, অযৌক্তিক কথা বলা, এবং এই জন্যে নন্দীগ্রামে যেরকম হেরেছেন, ভবানীপুরে হেরেছেন, অন্য জায়গায় তার দলের লোকদেরকে হারিয়েছেন। দায়টা মমতা ব্যানার্জি। প্রতিটা মানবেন এটা? না দেখুন, মমতা ব্যানার্জি অবশ্যই দায়, এবং এই দায়টা স্বীকার করতে গেলে আসলে পরাজয়টা স্বীকার করতে হয়। সেই জন্য আপনি দেখবেন যে নির্বাচনে আমি হেরেছি এইটা স্বীকার করতেই একটা অনীহা ওই প্রাক্তন মুখ্যমন্ত্রীর মধ্যে আমরা দেখেছিলাম। এই কবে হয়তো গত 1.5-2 সপ্তাহ আগে একটা ফেসবুক পোস্টে মেনে নিলেন যে হ্যাঁ মুখ্যমন্ত্রী নতুন হয়েছে, নতুন সরকার হয়েছে। তো ফলে এই যে আমি মানছি না, মানলে তো দায়টা নিতে হবে। এবং অবশ্যই মমতা ব্যানার্জি, আমি তো এতক্ষণ ধরে সেটা বলছি, মমতা ব্যানার্জি যাই বলুন তার সামনেই এগুলো হয়েছে, ফলে তিনি কিছু জানেন না এইটা বলার কোনো জায়গা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এত কথা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা দলের সর্বোচ্চ নেত্রী, তিনি দলের সম্পূর্ণ তার ওপর তো নিয়ন্ত্রণটা থাকে। তো সেটা তারপরে বলতে হবে যে তৃণমূল কংগ্রেসের উপরে কোনোদিনই নিয়ন্ত্রণ ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়, যে যা পারে করে গেছে। শুধু যে লাস্ট অফ অল আমি যদি জিতি, এবং সেই জেতাটাও আপনি দেখবেন পুলিশ প্রশাসনের মদতে, এই যে ভোটার লিস্ট এই যে শুদ্ধকরণ এবারে হয়েছে, সেইটা যদি আগেই হতো তাহলে যে বলছে 24 সালেও কি আমরা এই ধরনের রেজাল্ট পেতাম যেটা হয়েছে, যেটা বলছে যে লোকসভায় আমার এতজন এমপি, এই যদি ভোটার লিস্ট SIR যদি 24-এর আগে হতো, অনেকে বলছে 24-এর আগে হয়নি কেন, যদি হতো তাহলে তো এই ধরনের রেজাল্টটাই হতো। তো ফলে আমি বলবো যে মমতা ব্যানার্জি দায় স্বীকার করতে চাইছেন না বলেই হার স্বীকার করতে চাননি এতদিন। বেশ, আমরা পরবর্তী যে পার্টে আপনাদের সামনে তুলে ধরবো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত 2 সৈনিক মদন মিত্র এবং অনুব্রত মণ্ডল। বীরভূমের নাকি বাঘ ছিল সে, আর মদন মিত্র, তারা দুজনেই কিন্তু ঋতব্রত তৃণমূল শিবিরে চলে গেছে। কারণ মদন মিত্র স্ত্রী এবং মদন মিত্রর ছেলেকে কিন্তু ইডি তলব করেছিল, আপনারা জানেন। তার 3 দিনের মধ্যে অ্যাকশন, এবং সঙ্গে সঙ্গে কিন্তু দিন চলে গেছে। এই দুজন বিশ্বস্ত সৈনিক প্রাক্তন মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন এবং কেন তারা গেলেন, 2 দিন আগে যেখানে ছিলেন তার 2 দিন পর সেখানে আর তারা নেই, তারা ঠিক কি বলেছেন শুনুন। 2016-র পর থেকে আস্তে আস্তে মেনলি 21 থেকে
একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের বাইরে চলে যায়। বললাম যে প্রত্যেক গার্জেনই ধৃতরাষ্ট্র এবং গান্ধারী। শুধু একটা অভিষেক ইস্যু গত 3 বছর ধরে 4 বছর ধরে পার্টিকে আর অন্য কিছু করতে দেয়। অভিষেক 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 অভিষেক। লাস্ট একটা প্রশ্ন হচ্ছে যে সবাই প্রশ্ন তুলছে অনেকে কালীঘাট তৃণমূল গুলো যে আপনার যেহেতু ইটভাটার এই কেসটা হয়েছে তার জন্য কি আপনি হঠাৎ করে মমতা ওসব বাজে কথা বলেন না বলছি অভিষেকের জন্য কেন বলবো না জানেন না নাকি আমরা কি জেগে ঘুমান নাকি? তাহলে আপনারা শুনলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দুই বিশ্বস্ত সৈনিক মদন মিত্র এবং সো কল্ড বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল কি বললেন। দুজনেই কিন্তু পরিষ্কার বললেন যে নিয়ন্ত্রণই ছিল না। ঠিক এখান থেকেই আমি নজরুল স্যার আপনাকে জিজ্ঞেস করবো, কোনো নিয়ন্ত্রণ ছিল না এবং একে একে এই যে একাকিত্ব যেটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম, তাহলে পরবর্তী লাইনে কি আর পড়ে থাকলোই বাকি? দেখুন, নিয়ন্ত্রণ ছিল না তারা বলছে, কিন্তু আমি অন্য একটা প্রশ্ন করতে চাই। অনুব্রত মণ্ডল তো মাছ বিক্রি করতেন বাজারে, আমি জানি না কত কোটি টাকা তাতে দৈনিক তার রোজগার হতো। আচ্ছা, যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার বিরুদ্ধে ব্যবস্থা নিল, তখন তার সম্পত্তি কত ছিল সে তো হিসাব বেরিয়েছে, আমি ছেড়ে দিলাম। তার যিনি দেহরক্ষী ছিলেন, একজন কনস্টেবল, তার সম্পত্তি পরিমাণ কথা, এই সম্পত্তিগুলো করতে কি মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছিলেন? তো এ কথা মদন মিত্রের ক্ষেত্রেও খাটে। মমতা ব্যানার্জির নিয়ন্ত্রণ ছিল না, ঠিক আছে, কিন্তু আপনাদের এই যে সম্পত্তি করার নিয়ন্ত্রণ কে করতেন? আজকে তিনি ক্ষমতায় থাকলে তো আপনারা ছেড়ে যেতেন না, কারণ পুলিশের প্রোটেকশন পেতেন। উনি আজকে পুলিশকে নিয়ন্ত্রণ করেন না, অতএব পুলিশের হাত থেকে বাঁচার জন্য আপনারা এসব কথা বলছেন। আপনারা কি খুব সাধু পুরুষ? সেটা আপনাকে আগে প্রতীকদা? না, দেখুন, আমি মনে করি যে এই যে বক্তব্যগুলো, এগুলো রাজনীতিকে আরো নষ্ট করে দিচ্ছে। সাধারণ মানুষের যে একটা রাজনীতির প্রতি একটা রাজনীতিবিদ কি, সে হচ্ছে গিয়ে সাধারণ মানুষের যে পরিষেবা দেবে ঠিক মতো সেগুলো। এবারে আমার বিরুদ্ধে এত অভিযোগ, এত দুর্নীতির অভিযোগ, এত আমি জেলে গেছি, গেছি, নিজেরা অনুতপ্ত হচ্ছে না। একটা রাজনীতিবিদ সে নিজে অনুতপ্ত হচ্ছে না যে আমার এত কোটি টাকা সম্পত্তি খুঁজে বার করেছে ইডি সিবিআই, বা আমার এত দুর্নীতির অভিযোগ। তাহলে আমি অনুতপ্ত নই, আমি শুধু খুঁজছি কোথায় গিয়ে আমি পরিত্রাণ পাবো। ফলে আমি মনে করি যে আজকে তৃণমূল কংগ্রেস ছেড়ে যারা এই ঋতব্রত তৃণমূল কংগ্রেসে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস কিন্তু এখন আর পশ্চিমবঙ্গ রাজনীতিতে আলোচনার কোনো প্রসঙ্গই নয়। আমি মনে করি এখন নতুন যে বিজেপি সরকার এসেছে, শাসক বিরোধী একই বলছেন আপনি? আমি বলছি যে বিরোধিতার পরিসরে তৃণমূল কংগ্রেস এখন আর কোনো আলোচনার জায়গা নয়। তার কারণ তৃণমূল কংগ্রেস নামটার সাথে মানুষ দুর্নীতিকে সমর্থক হিসাবে ধরে নিয়েছে। ফলে যারা এখন ঋতব্রত তৃণমূল কংগ্রেস যদি বলে আমরা ভালো তৃণমূল কংগ্রেস, প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের, একটা দল যদি খারাপ হয় তাহলে তার 10 জন এমএলএ কি 80 জন এমএলএ ভালো আর 2-3টে খারাপ, এটা হয় না। আমি বলছি যে আজকে এরা যাতে এই দুর্নীতির যে তদন্ত বা অভিযোগ সম্পূর্ণ সাজা যাতে হয়, সেটা কিন্তু আজকে বিজেপি সরকারকে দেখতে হবে। ফলে এই যে শিফট হচ্ছে, এইটা বিজেপি যে নতুন সরকার, তার কাছে একটা তাদের যে মানুষের যে আস্থা, সেই আস্থাটা যাতে সঠিক সেটা দেখানোর কিন্তু একটা বড় জায়গা। যে আমি ঋতব্রততেই যাই, তৃণমূলেই থাকি, আমি যদি দুর্নীতি করি, আমি যদি কোনো বেআইনি কাজ করি, আমার সাজা হবেই, এই নিশ্চয়তাটা তৃণমূল কংগ্রেস কোনোদিন দেয়নি। বিজেপি দিতে পারবে, মানুষ সেটা ভেবে বিজেপিকে ক্ষমতায় এনেছে। ফলে সেইটা কিন্তু আজকে তৃণমূলের থেকেও বড় চাপে আমার মনে হয় বিজেপি সরকার, তাদের যে এইটা করে দেখাতে হবে। যেখানেই যান, আপনি মদন মিত্র তৃণমূল কংগ্রেসে থাকুন আর ঋতব্রততে যান, বা আবার বিজেপিতেই চলে আসার চেষ্টা করুন, আপনার নামে যে অভিযোগ, অনুব্রত মণ্ডলের নামে যে অভিযোগ, সেই অভিযোগের সঠিক তদন্ত এবং সাজা, এইটা কিন্তু সাধারণ মানুষ আজকে মানবেন। প্রথম কথা, রাজনীতি এভাবে
সব কথা ওরকমভাবে হয় না। আমাকে দেখতে হবে যে হ্যাঁ ঠিক আছে, আমি ব্যবস্থা নেব, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও যাবে না। প্রথমে দেখতে হবে এই লোকগুলো আমাকে ভবিষ্যতে কতটা সহায়তা করতে পারে। দস্যু রত্নাকরদের বাল্মীকি হওয়ার অধিকার আছে, তাদের সেই সুযোগটা দিলে কোনো অসুবিধা নেই। করাপশন দিয়ে ভারতবর্ষের রাজনীতিতে কোনোদিন ভোট হয়নি। একটা হয়েছিল 1989 সালে বোফোর্স। করাপশন অল পারভেসিভ। কোথায় করাপশন নেই? সব জায়গায় আছে, এবং করাপশনটা মানুষের জীবনযাত্রার সঙ্গে সয়ে গেছে। মানুষ করাপশন নিয়ে খুব বিচলিত হয় না। মানুষ বলে যে ও তো চুরি টুরি করেছে, ঠিক আছে আমার কাজটাও করে। এটা হচ্ছে মানুষের কমন পারসেপশন। তাই একটা গজদন্ত মিনার থেকে আমি কখনোই বলতে পারবো না যে সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ওটা টেক্সট বুকে থাকতে পারে, কাকে আমার লাগবে কাকে আমার লাগবে না। ধরুন আজকে বিজেপির যে সরকারটা চলছে, শুভেন্দুবাবু চালাচ্ছেন, কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা আছে, কিন্তু পরবর্তীকালে এমন পরিস্থিতিও তো আসতে পারে যে তৃণমূলের এই বিধায়কদের সমর্থন জরুরি হলো শুভেন্দুবাবুর কাছে। তা তখন তিনি কি সেই বিধায়কদের সমর্থন নেবেন না? নিশ্চয়ই নেবেন, আমি হলেও নিতাম। এটা হচ্ছে সাম দাম দণ্ডভেদ। আমি কোনো রকম এই ধরনের মরাল হাই গ্রাউন্ডে থেকে রাজনীতিবিদরা থাকতে পারেন না, ইচ্ছে থাকলেও থাকতে পারেন না। তাদের কম্পালশন আছে, সেই কম্পালশনকে অগ্রাধিকার দিতে হয়। যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নিশ্চয়ই নেবে, কিন্তু এটা কোনো ওই লোকগুলো গেছে প্রোটেকশনের জন্য, তাদের যেমন শর্ত আছে, ভবিষ্যতে এরা প্রয়োজন পড়লে শুভেন্দু অধিকারীর পাশে থাকবেন। খুব ইন্টারেস্টিং কথা বললেন, কিন্তু আমি স্যার অসুবিধা আপনাকে কি? প্রদীপদা দুজনকেই বলবো, যদি কখনো এই বিধায়কদের সমর্থন যেটা ওর কথা বললেন, যদি শুভেন্দুবাবুর প্রয়োজন হতে পারে ইন দ্য লং রান। দেখুন, আমি ওনার থেকে সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করি। বেশ, আমি যদি ক্ষমতাও না থাকি তা আমি নীতিটা ছাড়তে রাজি নই, এরকম নীতিতে বিশ্বাস করি। তো আপনি আজকে বিধানসভায় দেখাচ্ছেন যে দেখুন এই প্ল্যানের সই করেছেন, কিন্তু প্ল্যান ঠিক নাই। তার সমর্থন নিয়ে যদি তাকে ক্ষমতায় রাখেন, তাহলে আপনি সৎ লোক, আমি অন্তত বলবো না। ধরুন আপনি তালিকা দেখিয়ে বলছেন যে এতে 90টা বাড়ি আছে বেআইনি, সেই 90টা বেআইনি বাড়িও থাকলো, আপনি তাকে নিয়ে সংসারও করছেন, আপনি সৎ লোক, আমি বলবো না। আমি কিন্তু এই নীতিতে বিশ্বাস করি। দেখুন, কম্পালশন রাজনীতিতে থাকবে সেটা ঠিক আছে, এনাদের প্রয়োজন পড়বে এমএলএ হিসাবে আমার মনে হয় না এনাতে, কারণ 208টা বিধায়ক বিজেপির নিজেরই আছে এই মুহূর্তে। ফলে আগামী দিনে বিশেষ করে লোকসভা নির্বাচন, বিজেপির অনেকে যেটা বলার চেষ্টা করছেন যে তাদের যে সংগঠন, সেই সংগঠন যে পুরো গ্রাম বা বাংলা জুড়ে সেই সংগঠনটা হয়তো নেই। এনাদেরকে থাকলে এরা আরো সংগঠন বাড়বে, কিন্তু তাহলে এই তৃণমূল কংগ্রেস সংগঠন থাকলেই যে জেতে এমনও তো নয়। আজকে তো মানুষ নিজেরা ভোট দিয়ে জিতিয়েছে। আমি বলছি যে এনাদেরকে আমার প্রয়োজন, তাহলে হয় সরাসরি আমি বিজেপিতে নিয়ে নিই। না না, সাংবাদিক যেটা বলছেন, সাংবাদিক সাহেব, আমি যদি ঠিক বুঝে থাকি যে বিজেপির 208 জন আছে, এই 208 জন শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী রাখার পক্ষে বরাবর থেকে যাবেন, এরকম না হতে পারে, তাই তো? আমি যদি ঠিক বুঝি, আপনি ধরে নিচ্ছেন যে 208 জন সবসময় শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী রাখতে চাইবে। উনি যেটা বলছেন ইঙ্গিতটা অন্য, যে এমন যদি হয় যে বিজেপির কিছু লোক চাইছেন না শুভেন্দু অধিকারী এখন মুখ্যমন্ত্রী থাক, তখন এই বিধায়কদের সাপোর্টের কথা। এরা তো এমএলএ আছে এবং দলের বাইরে থেকে মুখ্যমন্ত্রীকে সমর্থন করতে পারবে না, এরকম আইন নাই। সেই এই মুহূর্তে দাঁড়িয়ে ভবিষ্যতে কি হবে, কিন্তু সেটা যদি হয় তাহলে তো বিজেপি ভেঙে যাবে। যদি বিজেপি শুভেন্দু অধিকারীকে না করতে চায়, শুভেন্দু অধিকারী আবার ফ্লোর টেস্ট করতে চান, তাহলে বিজেপির বিরুদ্ধে এখন ফ্লোর টেস্টের বিষয় নয়। রাজনীতি তো সবসময় সম্ভাব্যতার শিল্প। আজ যেটাকে মনে হচ্ছে একটা স্ট্যাটাস কো আছে, ভবিষ্যতে স্ট্যাটাস কো নাও থাকতে পারে। কারণ আমরা অনেকদিন ধরেই বলেছিলাম বিভিন্ন মাধ্যমে যে মুখ্যমন্ত্রী বিজেপির হলে একমাত্র শুভেন্দুবাবু হবে। তার কারণ যে অমিতজি তার মনোনয়নপত্র জমা দেবার সময় তার সঙ্গী হয়েছিলেন, ভবানীপুর এবং নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী একজন প্রার্থীর মনোনয়নে যাচ্ছেন,
দ্য ইন্ডিকেশনটা ছিল খুব লাউড অ্যান্ড ক্লিয়ার। কিন্তু তাও নজরুলদা কি দেখলাম, এটা বলতে তো কোনো অস্বীকার নেই, এখন যারা শুভেন্দুবাবুর মন্ত্রিসভায় আছেন তারা উপরোধে ঢুকি গেলার মতো করে অনেকেই শুভেন্দুবাবুর নেতৃত্বকে মানছেন, কারণ তিনি কেন্দ্রীয় নেতৃত্বের আস্থাটা অর্জন করেন। আপনারা নিশ্চয়ই এগ্রি করবেন, শুভেন্দুবাবুর মন্ত্রিসভায় একজন আছেন, তিনি সংবাদ মাধ্যমে খবর খাইয়েছিলেন তার জন্য বিশেষ বিমান আনা হয়েছে দমদমে, সেই বিমানে করে তিনি যাচ্ছেন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে পরামর্শ করতে। হ্যাঁ, এগুলো কিন্তু খাওয়ানো স্টোরি, অর্থাৎ হ্যাঁ দেখুন আমি যেটা তাই যোগ শুভেন্দুদার করতে চাইবো, পজিশনটা কনসলিডেট করার আমি জন্য যে কথাটা বললাম, এরা থাকুক। আপনি যেটা বলেছিলেন আর প্রতীকবাবু যেটা বুঝেছিলেন আমার মনে হচ্ছিল অসুবিধা, সেটা ব্যাখ্যা করার জন্য আমি ঠিক, বলেছি। ওই কথাটা কিন্তু আমার ব্যক্তিগত কথা নয়, আমি ব্যক্তিগত ব্যাপারে সম্পূর্ণ অন্যরকম মত পোষণ করি। বেশ, এবার আমরা 21শে জুলাই নিয়ে একটু দর্শকদেরকে জানিয়ে রাখি। 21শে জুলাই তো মহোৎসব হতো, আপনারা প্রতিবার জানেন যখন তৃণমূল ক্ষমতায় ছিল। 21শে জুলাই ভিক্টোরি হাউসের সামনে সে তো কালচারাল অ্যাক্টিভিটি থেকে শুরু করে সব কিছু হতো, মহাসমাবেশ বলা যায়। কিন্তু এইবার 21শে জুলাই বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে 2500 লোককে নিয়ে কিন্তু করতে হবে, স্পষ্ট নির্দেশ কোর্টে। এই 21শে জুলাই নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী কি বলেছেন শুনুন। মাননীয় আদালতের রায়, এই সরকার আমাদের পারমিশন দেয়নি, মাননীয় আদালতের রায় বিড়লা প্ল্যানেটোরিয়ামে 11টা থেকে জমায়েত হবেন, সভা আমরা 3টে পর্যন্ত চালাবো। শহীদ পরিবারদেরও বলবো দয়া করে আসবেন। আমি জানি এরা হয়তো ডেকোরেটরকে ভয় দেখাবে, মাইক ম্যানকে ভয় দেখাবে, আমি বলবো এটা না করতে। প্রশাসন যেন নিরপেক্ষভাবে কাজ করেন, এটুকু আমাদের অনুরোধ থাকবে। আর তারপরেও যদি মনে করেন এটাও করবেন, তাহলে জেনে রাখবেন আমরা কিন্তু খালি গলাতেও বক্তৃতা দিতে পারি। স্যার, খালি গলাতেও বক্তৃতা দিতে পারেন, ডেকোরেটর এবং মাইক ম্যানদেরকে ভয় দেখানো, এবং আগে উনি বলেছেন দরকার পড়লে রিক্সার ওপর দাঁড়িয়েও কিন্তু তিনি বক্তৃতা দেবেন। দেখুন আমি বলবো যে কোর্ট মমতা ব্যানার্জিকে রক্ষা করে দিয়েছে। কেন বলছি, যে আমি মানছি যে মমতা ব্যানার্জির বহু কোটি টাকা আছে, কিন্তু মমতা ব্যানার্জির মিটিংয়ে আসতে লোক এবার ভয় পাবে, কারণ মমতা ব্যানার্জি দুর্নীতির প্রতীক হয়ে গিয়েছে। মমতা ব্যানার্জির সঙ্গে থাকলেই তাকে হাজতে যেতে হবে, এরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছে। অতএব বহু কোটি টাকা খরচ করলেও খুব বেশি লোক মমতা ব্যানার্জির সভায় এবার আসবেন না। আরও কেন আসবেন না, আপনারা এখনই যে কথা দেখালেন যে বিড়লা প্ল্যানেটোরিয়ামে আমাদেরকে অনুমতি দিয়েছে, অনুষ্ঠানটাকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের ভিতরে হবে, কোর্ট এরকম অর্ডার দিতে পারে? অর্থাৎ উনি এই ভুল কথা বলতে এখন খুব অভ্যস্ত হয়ে গেছে। বিড়লা প্ল্যানেটোরিয়ামের কাছে একটা জায়গায় অনুমতি দেওয়া হয়েছে, এই তো উনি বলছেন আমাদেরকে বিড়লা প্ল্যানেটোরিয়ামে অনুমতি দিয়েছে, আর ভয় দেখানোর কথা বলছেন। মাইক ম্যানদের ভয় দেখানো উনি চালু করেছেন, তো উনি জানেন কি করে পুলিশকে অপব্যবহার করা হয়, উনি জানেন গুন্ডা বদমাশদের কি করে অপব্যবহার করা হয়। উনি যে বলছেন ওনার লজ্জা করা উচিত, এবং সামান্যতম লজ্জা থাকলে এইসব কথাগুলো বলতেন না। তিনি নিজে এতদিন এটা করে এসেছেন, কিন্তু তার নিজে এতদিন করে এসেছেন এবং নিজে করেছেন বলেই হয়তো তিনি এইভাবে বলতে পারছেন কনফিডেন্টলি। একদম, যে কিভাবে হয় এগুলো উনি জানেন তাই বলতে পারছেন। তা আরো বড় কথা হচ্ছে যে এই যে একটু আগে আপনারা বলছিলেন যে মদন মিত্র বা যারা চলে যাচ্ছে মমতা ব্যানার্জি বেঈমান বলছে, আমি বলছি যে আজকে ঋতব্রত তৃণমূল কংগ্রেসের সভায় যে সমস্ত কর্মীরা আসবেন তাদেরকেও বেঈমান বলবেন তো মমতা ব্যানার্জি? তারা তৃণমূল কংগ্রেসের এই যে যারা এমএলএ জিতেছে তাদের ফলোয়াররা বা তাদের সমর্থকরা তাদের এরিয়া থেকে আসতে পারেন, তাহলে তাদেরকেও মানে কত কি বলতে হবে ওইখানে, সে রিক্সায় দাঁড়িয়েই হোক, খালি গলাতেই হোক, যেভাবেই হোক। আমি বলছি যে মমতা ব্যানার্জির এখন ঠিক বলার আছেটা কি বলার আছে? মানে এক তো প্রথমত তার দলের বিরুদ্ধে যাকে নিয়ে এত অভাব অভিযোগ, তার বিরুদ্ধে তিনি একটা কথাও না বলে বলছেন যে তিনি এখনো এই বিজেপির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন, কোনো সেটিং করেন, বাঘের মতো লড়াই করে যাচ্ছেন। এবং মমতা ব্যানার্জির এই 21শে জুলাইটা এই জন্য খুব ইন্টারেস্টিং, তার কারণ মমতা ব্যানার্জি এমনও হতে পারে যে কয়েকটা মাত্র লোকজন ছাড়া
বাকি কিন্তু কংগ্রেসের যে শহীদদের যেটা হবে, কংগ্রেস করছে, ঋতব্রত তৃণমূল কংগ্রেস করছে, এটা কিন্তু একটা খুব দৃষ্টিকটু হবে এবং এটা একটা মেসেজ যাবে যে আসলে তৃণমূল কংগ্রেস, যে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস, তার আমি আগেও বলছি আর কোনো প্রাসঙ্গিকতা পশ্চিমবঙ্গের বিরোধী রাজনীতিতে আর নেই। এইটা কিন্তু বেশ। ওদিনের একটা সমাবেশ থেকে আমরা বুঝতে পারি। বেশ, আপনাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই থেকে শুরু করে তার একাকিত্ব নিয়ে তিনি যা সোশ্যাল মিডিয়াতে কাল লাইভ করেছেন সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। এবার কালকেই কিন্তু তার মধ্যে অভিষেক ব্যানার্জি, যার নামে ভুরি ভুরি অভিযোগ, আপনারা প্রত্যেকে জানেন, ডিজে থেকে শুরু করে, ডিজে মামলা থেকে শুরু করে, সেবাশ্রয় থেকে শুরু করে, আমরা ডিসকাস করবো সেবাশ্রয় নিয়ে, কি সেবা হতো। কিন্তু তার আগে অনেকেরই মনে প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুতেই ছাড়ছেন না, সবাই ছেড়ে চলে যাচ্ছেন, কিন্তু তিনি ছাড়ছেন না। তার আগে মানে বিস্তারিত বিশ্লেষণে ঢোকার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী গতকাল ফেসবুক লাইভে কি বলেছেন শুনুন। তারা একটু শিক্ষা নিন, অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গেছে ওটা। তো অভিষেকের বউ যদি 1.5 বছরের বাচ্চাকে নিয়ে সিবিআই অফিসে যেতে পারে সাক্ষী দিতে, তাকে ডেকে পাঠানো হয়েছিল, তখন আপনাদের মনে নেই? আজকে আমি যখন ফেসবুক করছি সেদিনও ডেকে পাঠানো হয়েছে, 25টা 30টা কেস দেওয়া হয়েছে। সে তো সহ্য করছে, একটু সেটিং করে নিলে সব থেকে রিলিফ হতে পারতো। তাহলে যাদের আজকে আপনারা বলছেন বাহানা দেখিয়ে যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে যদি আপনাদের চোখে কোনো অন্যায়ও করে থাকে। যে সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো, এরাই লড়বে, তার কারণ এরা 50 বছর আগামী দিন রাজনীতি করবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঘের মতো লড়ছেন। আরও একবার রিপিট করছি, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঘের মতো লড়ছেন। বাংলার মানুষ ইতিমধ্যে ম্যান্ডেট দিয়েছেন এবং আয়না, বাহানা, তিনি অনেক কিছু বলছেন। আমি একদম ডাইরেক্ট আমাদের যারা অতিথিরা আসেন তাদের কাছে যাব। প্রথমেই আমি নজরুল স্যারের কাছে যাব। বলছেন বাঘের মতো লড়ছেন। নজরুল দা, এত কিছুর পর, এত মামলা, এত ভুরি ভুরি অভিযোগ, দুর্নীতি, কয়লা চুরি, কি বাকি নেই, এরপরও বাঘের মতো লড়ছেন? দেখুন, এর আগে তিনি অনুব্রত মণ্ডল সম্পর্কে বলেছিলেন যে তাকে বীরের সম্মান থেকে জেল থেকে নিয়ে আসতে হবে, এবং তার সঙ্গে, এখন আর সঙ্গে নেই, তিনি অনুব্রত মণ্ডলকে কি বলেছিলেন, বাঘ বলেছিলেন। তো তার আজ কি দশা দেখছেন। তো আজকে যিনি বলছেন সেই বাঘের যে দশা হয়েছে, তো এখন যিনি বাঘের মতো লড়ছেন তার দশা তার থেকে ভালো হবে না। একটা কথা আপনি দেখালেন, এখন খেয়াল করেছেন যে একটু যদি সেটিং করে নিত। একদম। এতদিন সেটিং এর কথাটা বামপন্থীরা বলতেন, কংগ্রেসের লোকেরা বলতেন। মমতা ব্যানার্জি তাদের কথাকে আজকে সত্য প্রমাণ করলেন যে একটু যদি সেটিং করে নিত, তার মানে সেটিং এর ব্যাপারটা উনি খুব ভালো করে জানে এবং অভিষেক ব্যানার্জি সেটিং করতে পারতো, এটা বলছে। তো অভিষেক ব্যানার্জি সেটিং করতে চাইলেন, কিন্তু যাদের সঙ্গে সেটিং করতে হবে তারা অভিষেক ব্যানার্জির সঙ্গে সেটিং করতে রাজি আছেন কি? যদি তারা সেটিং করেন অভিষেক ব্যানার্জির সঙ্গে, তো তাদের দশা তো খারাপ হবে। অতএব সেটিং করে বাঁচার কোনো সুযোগ ছিল না, থাকলে বাঁচতেন। আমি যেটা বলতে চাইছি, উনি আর একটা কথা বলছেন, ওনার বিরুদ্ধে কটা কেস দিয়েছে। উনি এটা কি বলছেন যে কেসগুলো দিয়েছেন সেটা মিথ্যে কেস? বলুন না। উনি একদিক থেকে ভাইপো, অন্য দিক থেকে বোন হয়, আপনারা এটা জানেন। আরো যেসব কথা আছে আমি নাই বললাম। তো তার বক্তব্যটা আপনাদের মনে আছে যে মমতা ব্যানার্জির ইন্ডিয়া অ্যালায়েন্সের যখন সরকার হবে ঘরে ঢুকে মারবো, মামলা হবে না। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন যদি বাপের বেটা হন আর বুকের পাটা থাকে 4 তারিখ 12টার পরে উপস্থিত, গাড়ি বোনেটের ওপর দাঁড়িয়ে মামলা হবে না। একদম। আচ্ছা, বলছেন যে ওই যে কণ্ঠস্বর দিতে হলো যার জন্য গতকালকেই, হ্যাঁ, যে এই মামলাটা কিসের? ডিজে
যে মমতা ব্যানার্জি দয়ালু হতে পারে, কিন্তু আমি না। এবার স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে শুধু বাজবে না, এমন জোরে বাজবে যে কান ঝালাপালা হয়ে যাবে। একদম, তার সঙ্গে রবীন্দ্রসঙ্গীতের কথা বলেছিল। হ্যাঁ, তো মামলা হবে না? আপনি এই ফলতার ব্যাপারে কি বলছেন? বলছেন যে 4 তারিখের যখন রেজাল্ট আউট হবে অনেকে হার্ট অ্যাটাক করে মারা যাবে, তো তাদের তো সৎকারের ব্যবস্থা করতে হবে, অথবা আমি একটা ইলেকট্রিক চুল্লি করে দেব। মামলা হবে না? আর কত শুনতে চান? তো 20-25 কেন, 500 মামলা হতে পারে অভিষেক ব্যানার্জি যেরকম অন্যায় করেছেন এবং অন্যায় কথাবার্তা যেগুলো বলেছেন, আমি তো সেটাই বললাম। আর এই যে বিভিন্ন জায়গা থেকে যেসব অপরাধ করে টাকা জোগাড় করেছেন, আচ্ছা উনি এমপি ছাড়া অন্য কিছু মন্ত্রী হয়েছেন কি? উনি কত এমপি হিসেবে কত টাকা পান মাসে? এই যে শান্তিনিকেতন বিল্ডিং দেখেছেন, কোথা থেকে টাকা এসছে? উনি যেসব গাড়ি চড়েন, কোথা থেকে টাকা এসছে? ওনার তো আরো বাড়ি আছে, কোথা থেকে টাকা এসছে? তো তার জন্য মামলা হবে না? আরো মামলা হবে। এবং উনি বাইরে থাকার দিন সীমিত, উনি ভিতরে থাকবেন, আপনি দেখেন। প্রদীপ দা আপনার কাছে আসবো। অর্কদা, বাঘের বাচ্চা বলছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিষেক প্রথম ব্যানার্জি। কথা, নজরুল সাহেব যেটা বললেন অভিষেক সেটিং করার চেষ্টা করেননি, এটা একেবারেই সর্বৈব ভুল। ও চেষ্টা করেছিল। কিভাবে করেছিল? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার জন্য বারবার করে ফিলার পাঠায়। খবরটা জানতে পেরে শুভেন্দুদা সৌমিত্র খানকে বলে অভিষেকের উপর নজর রাখতে। সৌমিত্র খান নজর রাখছিলেন। এক জগৎ বিখ্যাত শিল্পপতির ছেলের সঙ্গে নবান্নে দেখা করেছিলেন অভিষেক মমতাদের উপস্থিতিতে। সেই শিল্পপতির ছেলেকে অনুরোধ করা হয়েছিল যাতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে একটা বোঝাপড়া করা যায়। কোনোটাই হয়নি। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সামান্যতম বোঝাপড়া করলে পরে তার অভিঘাত রাজ্য বিজেপির ক্ষেত্রে কি নেগেটিভ হবে সেটা বিজেপির শীর্ষ নেতৃত্ব জানতেন। তারপর অপারেশন সিন্দুরের পর যখন প্রধানমন্ত্রী সমস্ত দলের নেতাদের বিদেশে পাঠালেন, তখন প্রথমে ইউসুফ পাঠানের নামটা বলেছিলেন। তো ইউসুফ পাঠানকে সরিয়ে অভিষেকের নাম দিলেন দিদি। তা ফেরার পরে একটা নৈশভোজে আপ্যায়িত করেছিলেন প্রধানমন্ত্রী। সেই নৈশভোজে টেবিলে যেখানে অভিষেক ছিলেন সেখানে প্রধানমন্ত্রী যাননি। সেটাই অভিষেক রীতিমতো রুষ্ট হন, ক্ষুব্ধ হন। সেই রাত্রি তাড়াতাড়ি প্লেন ধরে ফিরে আসেন। তারপর 2023 অনওয়ার্ডস অভিষেক এবং তার সাঙ্গপাঙ্গরা মমতা ব্যানার্জি কতটা ইনএফিশিয়েন্ট সেটা প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগেন। এবং অনেকে এটাও বলতে শুরু করেন, যেমন ভৃত্য বসু, যে এবার অভিষেককে বা সেনাপতিকে মুখ্যমন্ত্রী করা হোক। কিন্তু দিদিমণি একটা জিনিসে খুব তৎপর, উনি জায়গাটা কখনো ছাড়বেন না। উপমুখ্যমন্ত্রী হোক, ওনার বাড়ির ভিতর থেকে মানে অভিষেকের মা পর্যন্ত দিদিমণিকে বারবার করে বলেছিলেন যে বাবুকে অন্তত উপমুখ্যমন্ত্রী করা হোক। দিদি ক্ষমতা কারুর সঙ্গে শেয়ার করেন না। দিদি বলেছিলেন হ্যাঁ ও মন্ত্রিসভায় আসতে পারে, কিন্তু অরূপ বিশ্বাস বা ববি হাকিমের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসই হবে, আর কিছু না। সেটা অভিষেক রাজি হননি। তিনি তো ওদের সমানে থাকবেন না, একটু উপরে থাকবেন। আর অভিষেক যদি উপমুখ্যমন্ত্রী হয়, দিদিমণি নিতান্তই সেরিমোনিয়াল হয়ে যেতেন। সমস্ত আমলা, পুলিশ কর্তা, এমএলএরা দিদিমণির পা ছুঁয়ে প্রণাম করতো, আশীর্বাদ চাইতো, আর অভিষেককে ঘিরে একটা নতুন ক্ষমতার বলয় তৈরি হতো। সেটা দিদিমণি অ্যালাউ করেনি। এটা যখন হচ্ছে না, তখন অভিষেক চেয়েছিল টিকিটে যাতে তার অনুগামীদের বেশি করে দেওয়া যায়। লক্ষ্যটা কি ছিল? যদি বিজেপির ক্ষমতা আসতে সংখ্যার ঘাটতি হয়, তখন সে অজিত পাওয়ারের মডেল নেবে। একদম এগিয়ে ছিল অভিষেক। কিন্তু তারপরে শেষ পর্যন্ত বেশি, এটা আগেও করেছিল, বেশি বিধায়কের সমর্থন পায়নি। কারণ তৃণমূলের বিধায়করা জানতো অভিষেক তাদের নির্বাচনী বৈতরণী পার করাতে পারবে না, তাই মমতা ব্যানার্জির সঙ্গেই ছিল। অভিষেক সিন্ধে নয়, অভিষেক পাওয়ার হতে চেয়েছিল। সিন্ধে নজরুলদা, প্রদীপবাবু, শিবসেনা ব্রেক করেছিল। একটা মতাদর্শগত কারণ ছিল যে বালা সাহেব বিজেপির সব থেকে পুরনো মিত্র, সেখানে এনসিপি এবং কংগ্রেসের সঙ্গে শিবসেনার অ্যালায়েন্স হতে পারে না।
আর অজিত পাওয়ার গেছিলেন নিছক ক্ষমতার লোভে। তো অভিষেক পাওয়ার হতে চেয়েছিলেন, কোনোটাই হয়নি। তাই দিদিমণি এইসব কথা বলছেন, 100টার মধ্যে 99 কথা উনি মিথ্যা বলেন, উনি প্যাথোলজিক্যাল লায়ার। তো কি করা যাবে? বেশ, প্রতীকদা ঠিক এই জায়গা থেকে আপনাকে দুটো স্পেসিফিক প্রশ্ন। প্রথম প্রশ্ন, যে আলটিমেটলি সবাই যদি কালীঘাট থেকে স্কিপ করে ঋতব্রত তৃণমূলে চলে যায়, আলটিমেটলি কজন আর পড়ে থাকবে? কোয়েল মল্লিক আজকে রিজাইন করেছে ইতিমধ্যেই। আর দ্বিতীয় প্রশ্ন, অর্কদা যে পার্ট বললেন, যে সেটিং নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, আপনার ব্যাখ্যা, তাহলে আলটিমেটলি অভিষেক ব্যানার্জির ভবিষ্যৎ, বাঘের বাচ্চা, আর অনেক কিছু প্রাক্তন মুখ্যমন্ত্রী বললেন, একা লড়াই করে যাচ্ছে, মামলা, এমনকি তার স্ত্রী এবং বাচ্চাকে নিয়েও কিন্তু তিনি কথা তুললেন। দেখুন, অভিষেক ব্যানার্জি রাজনীতিতে কতদিন এসেছেন এবং কিভাবে এসেছেন আমরা সবাই জানি। মানে তার রাজনীতিতে আসাটাই প্যারাশুটের মতো। তো ফলে মাটির সঙ্গে থেকে আরও আগামী 50 বছর তিনি রাজনীতি করবেন, এই যে একটা বিবৃতি, এইটা মমতা ব্যানার্জির মতো প্রাজ্ঞ, মাটির থেকে মানুষের সাথে থেকে যারা লড়াই করে উঠে এসেছেন, তার থেকে আশা করা যায় না। আমি অনেকগুলো ফেসবুক পোস্ট, ফেসবুক লাইভ মমতা ব্যানার্জি দেখলাম, একবারের জন্য একটা কথা বলছে না যে কজন আমার সাথে থাকবে তারা যেন আর কোনোদিন কোনো দুর্নীতির সাথে জড়িত না হয়, কোনোদিন এই ধরনের টাকা পয়সা না তোলে, এটার বিরুদ্ধে আমি সজাগ থাকবো, একবারও বলছে। কারণ এটা বললেই প্রথম টার্গেট হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি সব ছেড়ে দিন, আজকে বিজেপির যিনি নেতা, ওই ববি বলে একজন, ওই যে ওপর থেকে না, সেবাশ্রয় না, ওপর থেকে স্যাটেলাইট ইমেজে দেখাচ্ছে মাটি ছিল, মাটি নেই। এটার থেকে বড় মানে সহজ বাস্তব অভিজ্ঞতা তো কিছু হয় না। ম্যাপ বলে দিচ্ছে আপনার যে মাটি তুলে দিয়েছে বিস্তীর্ণ জায়গায়, এই জায়গায়। এইটা তো আমি বলছি যে এই ধরনের টাকা পয়সা যেভাবে নিয়েছে পুরো দক্ষিণ 24 পরগনা জুড়ে, একটা মডেল বলতো ডায়মন্ড হারবার, এই মডেলটাই হচ্ছে দুর্নীতির মডেল। আর আপনি বলছেন বিজেপি, মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় এসেছিল তখন প্রথম দিকে আপনাদের মনে আছে বলতো যে আমি সরকার চালাতে পারছি না, সিপিএম এর লোকেরা আমাকে মানে আমার পেছনে লাগছে, ভেতর থেকে নষ্ট করছে। আর যখন চলে গেছে এখন বলছে কি বিজেপি আমার দল ভাঙিয়ে নিচ্ছে। নিজের যে গাফিলতি, নিজের যে অসুবিধা, তার উপরে কোনোদিন হাইলাইট করছে না। আর আজকে এই যে বিজেপির সঙ্গে সেটিং বাইট, এত দিন ধরে ইডি সিবিআই হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি একেবারে জেলের হাজতে ঢুকেছে? মানে আইন কিন্তু পর্যায়ক্রমিকভাবে যেভাবে তদন্ত এগোচ্ছে সেভাবে ওনাকে ডাকছে, তদন্ত করছে, আবার উনি তদন্ত ফেস করে চলে যাচ্ছেন। ফলে আইনের শাসন যেভাবে এগোবে সেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে থাকবে, ভেতরে থাকবে, কদিন থাকবে। কিন্তু এইটুকু আমি বলছি যে 50 বছর রাজনীতি করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এইটার সঙ্গে মেনে নিতে পারে। 50 বছর হয়তো বিদেশে থাকতে পারে, সেইটা বলে দিতে পারে। স্যার খুব সংক্ষেপে, তারপর আমরা সেবাশ্রয় নিয়ে যাবো। হ্যাঁ, অভিষেক ব্যানার্জির ব্যাপারে যেটা বলছে, কিছু পরিবর্তন হয়নি বললে মিথ্যে কথা বলা হবে। দেখুন, এর আগে যখন কোনো তদন্তকারী সংস্থা ডাকতেন তাকে, এবং তারপর তিনি সেখান থেকে বেরিয়ে সব প্রেসের লোকজনকে নিয়ে একদম খুব গরম গরম ভাষণ দিতেন। এই যে কালকে চুপি চুপি বেরিয়ে এসছে দিয়েছেন কণ্ঠস্বর, বেরিয়ে কারোর সঙ্গে কথা বলেছেন কি? অতএব আমি তারপরে শুনুন, কিছুদিন পরে দেখবেন যে ডাকছে, তারপর বেরিয়ে আর আসছে, এটা কিন্তু হবে। আর একটা কথা বলি, যেহেতু স্ত্রীর কথা এসেছে, আপনারা কি ভুলে গেছেন সে ঘটনা যে এই স্ত্রী সোনালী এয়ারপোর্টে ধরা পড়েছিলেন, কলকাতার পুলিশের লোকেরা গিয়ে জোর করে ছাড়িয়ে এনেছিল, তার জন্য এফআইআর হয়েছে, আপনারা জানেন কিনা দেখুন। এবং আপনি এই স্ত্রীর বাবার নাম কটা সেটা জানেন? নিপুণ নারুলা একজন আছে, আর গুরশরণ আর একজন আছে। ওনার দুটো রেকর্ডে দুজন বাবার নাম আছে। এবং আপনি দেখুন ওনার যে কার্ড ছিল তাতে একরকম বাবার নাম, এখানে অন্যরকম। হ্যাঁ, ওনার বিয়ের পর ওনার টাইটেলটা চেঞ্জ হতে পারে, কিন্তু বিয়ের পর বাবা দুটো হয়ে যায় আমি তো জানি না। তো এগুলো নিয়ে তো তদন্ত এখন পর্যন্ত হয়নি, আমার ধারণা হওয়া উচিত। এবং হলে ওই বাচ্চা নিয়ে শুধু অফিসে যেতে হবে না, বাচ্চা নিয়ে জেলেও যেতে হবে। এগুলো যদি তদন্ত হয়, ওনার যা কারবার। বেশ, আমরা গুণধর ভাইপোর আরো একটি
কর্মসূচি ছিল যার নাম ছিল সেবাশ্রয়। নামটা শুনে দেখুন সবার মনে হবে যে যেখানে সেবা মানুষ পেতে যাবে কিংবা মানুষের সেবায় আমরা করব, কোনো একটা ক্যাম্প করব, সেবাশ্রয়। যে সেবাশ্রয় নিয়ে কালকে আমরা খুব ছোট একটা প্রোগ্রাম করেছিলাম আমাদের ঘণ্টাখানেক বাংলার কথায়, যেখানে এক মহিলার পায়ে বাদ চলে গেছিল, আপনারা দেখেছেন। এবার যে ছবি আপনারা এখন দেখছেন, একটি শিশুর হাত বাদ হয়ে গেছে। সেই সেবাশ্রয়ের কি সেবার বহর দেখুন, একটি শিশুর হাত বাদ হয়ে গেছে। তো সেখানে ইতিমধ্যেই 6 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, তার মধ্যে ডক্টর শান্তনু সেনের নামও কিন্তু রয়েছে। আমি প্রতীকদা আপনাকে যদি শুরু করি, সেবাশ্রয়ের সেবার আরও এক বহর। না, সেবাশ্রয়ে আসলে বোধহয় ডাক্তার থাকতো না, এখন যে দেখছি সব হচ্ছে শিক্ষানবিশ, তাদেরকে ডেকে বিভিন্ন অনেক টাকা পয়সা দেওয়া হবে দিন পিছু, সেটাও তারা পায় না। মানে এই অভিযোগগুলো যেগুলো আসছে সামনে, তার থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে এই যে যে বাচ্চাটাকে, দর্শকরা একটু ইন্টারাপ্ট করলাম, আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাটার বাবা এবং মা কোলে করে কিন্তু তারা ঢুকছেন। বলুন। দেখুন, আমি বলছি যে সেবাশ্রয়ের যদি মানুষ সঠিক একটা আশা নিয়ে গেছিলো, তো এমনভাবে মার্কেটিং হয়েছে, প্রচার হয়েছে, অনেক মানুষ গেছে, কিন্তু যাওয়ার পরে যদি চিকিৎসা বিভ্রাটে তাদের এই ধরনের জায়গায় চলে আসে, আমার মনে হয় মানুষের চোখেও অপরাধী হয়ে যাচ্ছে। শুধুমাত্র আইনের চোখে নয়, সাধারণ মানুষের চোখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই যে সেবাশ্রয়, এই ধরনের চিকিৎসা বিভ্রাট, যে একজনের পা চলে যাচ্ছে, বাচ্চা একটা মেয়ে সারা জীবনের জন্য হাত চলে গেল, এর কে মানে কিভাবে এর 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 মানে উপশম হবে? কখনোই হতে পারে না। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি বলছি, একদিকে তো আইনের তার উপরে নজর আছে দুর্নীতি বা যা কিছুতে, আরেকজন সাধারণ মানুষ, তারাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে বীতশ্রদ্ধ যে কি করে করে। একটা সেবাশ্রয়ে আপনি 10টা ক্যাম্প করছেন, তাহলে আপনার একটা টিম নিয়ে তো ক্যাম্প হয়, সব তো একা করবেন না, ঠিক আছে, কিন্তু কারা আসছে, কি ধরনের চিকিৎসা হচ্ছে, তার ফলো আপ কি? মারাত্মক অভিযোগ শোনা যাচ্ছে যে সেখানে নাকি প্রাইভেট হসপিটালে যাওয়ার পরে তারপরে ওই স্বাস্থ্যসাথীর কার্ডে প্রচুর বিল করে এগুলো সাইকেল, মানে টাকা তোলার বিভিন্ন ধরনের সাইকেল এই তৈরি হয়েছে। খুব বড় নেক্সাস, খুব বড় নেক্সাস, এবং আমার খুব খারাপ লেগেছে এই সেবাশ্রয়ের আরেক সেবা। আসলে এই ভাইপো কয়লার টাকা খায়, মাটি পাচারের টাকা খায়, গরু পাচারের টাকা খায়, চাকরি বিক্রির টাকা খায়, সেবাশ্রয়ের নামে টাকা খায়। সুধীন দত্তর উট পাখি কবিতায় একটা লাইন আছে, অলিক ক্ষুদায় কখনটা নিজেকেই খেয়ে ফেলে। হ্যাঁ, এ হচ্ছে ওই নির্মম মহিলা হচ্ছেন ডাকাত রানী, আর এ হচ্ছে ফেরেববাজ ভাইপো। এরা দুজন মিলে 15 বছর ধরে বাংলাকে যে লুট করেছে, এই যে শ্বেতপত্র প্রকাশ করবে বলেছে না নতুন সরকার, চমকে যাবেন দুর্নীতির বহর দেখে। আমরা যেটা দেখছি না, টিপ অফ অ্যান আইসবার্গ, হিমশৈলের চূড়া। যদি সরকার প্রতিটা দপ্তর ওয়াইজ পরীক্ষা করে, এই 1 লক্ষ কোটি টাকার উপর ছাপিয়ে যাবে। একটা উত্তর 24 পরগনার একটা ভাইপো, তার যদি 1300 কোটি টাকার সম্পত্তি থাকে, তাহলে আসল ভাইপোর কত সম্পত্তি আছে ভেবে দেখুন, তাহলেই তো বসে যাবে। আইপ্যাকের সদস্যদের কনসালটেন্ট করে ঘুরিয়ে সরকারি দপ্তরে নিয়োগ করা হয়েছিল। বিভিন্ন দপ্তরে বছরের পর বছর স্টেশনারি সাপ্লাই থেকে অ্যানুয়াল মেনটেনেন্স সবই করতো ওই ভাইপোর কোম্পানি। তৃণমূল জওয়ালার যে কোনো মন্ত্রীকে জিজ্ঞেস করুন, এখন তারা বলে দেবে তাদের হাতে টেন্ডার ফ্লোট হতো, স্বচ্ছভাবে কাউকে বরাদ্দ দেওয়ার ক্ষমতা তাদের ছিল না, সবকটা অ্যাপ্রুভাল হয়ে আসতো ক্যামাক স্ট্রিট থেকে। হ্যাঁ, তাহলে কত কোটি টাকার যে দুর্নীতি, এ তো হিসাব নিকাশ নেই। তা সেবাস যেখানেও হাত দেবে সেখানে দুর্নীতি, মানে চুরি করাটাকেও রাজধর্ম বলে মেনে নিয়েছিল। চুরি করবার জন্যই আমি রাজনীতিতে এসেছি, এবং দিদিমণি সেটাকে প্রশ্রয় দিয়ে গেছেন। এবং একটা বক্তব্যে দেখলাম না, অভিষেক যা করে থাকে সব উনি মাফ করে দিলেন। হ্যাঁ, মানে এটাই হচ্ছেন কুইন্টেসেনশিয়াল মমতা ব্যানার্জি। বেশ বেশ, স্যার আমি আপনার কাছে আসবো। তার আগে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদত্ত মুখার্জি এই সেবাশ্রয়ে যা সেবা হতো তাই নিয়ে ঠিক কি বলেছেন, শুনুন। পা কাটা গেছে, হাত কাটা গেছে, খালি সাংসদের গলাটা লজ্জায় কাটা যায়। আর টাকা নয়ছয় যে অভিযোগটা আসছে একাধিক, নতুন কোথায়? তৃণমূল কংগ্রেসের গতকাল মদনবাবু আর নেই, এখন খালি 3-4 জন আছে।
একটি মমতা বন্দ্যোপাধ্যায়, আরেকটি তার ভাইপো, আরেকটি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আর মহুয়া মৈত্র, আর কেউ নেই। কেন্দ্রীয় সমস্ত ইডি বা সিবিআইকে বিষয়টা দেখা উচিত তাহলে সেবাশ্রমীদের একাধিক আর্থিক খুবই কেন্দ্রীয় সহায়তা দরকার। সিআইডি ইনভেস্টিগেশন করছে, স্বাস্থ্য দপ্তরে ফাইল করা হয়েছে, পাবো যা যা তথ্য তদন্তে সেগুলো তুলে ধরা হবে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে হাত কাটা গেছে, পা কাটা গেছে, গলা কাটা যায়নি, এটাই কিন্তু অনেক। এবং তৃণমূল, কালীঘাট তৃণমূল থেকে বিতর্কিত তৃণমূল যাওয়া নিয়েও কিন্তু তিনি বললেন। স্যার, আপনার ব্যাখ্যা। আপনারা স্বাস্থ্যমন্ত্রীর বাইরে দেখালেন তো, তো এখন যদি স্বাস্থ্যের অবস্থা খারাপ হয় তাহলে দায়ী কে হবে? স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তো, তাই তো? আচ্ছা, তাহলে বলুন, এই জিনিসটা আপনারা কখনো ভেবেছেন যে সেবাশ্রয় বলে অভিষেক ব্যানার্জিকে সেখানে যে ক্যাম্প করতে হচ্ছে স্বাস্থ্যের জন্য, এটা কি প্রমাণ করে না যে স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি ব্যর্থ? করে কিনা? বেশ, তো এই ব্যাপারটা অনেকেই খেয়াল করছেন না, যে অভিষেক ব্যানার্জি প্রমাণ করেছিলেন যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কাজ করতে পারেন না। এটা গেল একটা দিক। দ্বিতীয় হচ্ছে যে দেখুন, একজন লোক এলএলবি পাস করলে প্র্যাকটিস করতে পারে না, একজন লোক এমবিবিএস পাস করলেও প্র্যাকটিস করতে পারে না, যতক্ষণ না সে রেজিস্ট্রেশন করাচ্ছে প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে? তো তাহলে সেবাশ্রয়ের নামে আমি গণমাধ্যমে যেটা দেখেছি সেটা যদি ঠিক হয়, যে ধরুন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে একটা ছেলে পড়ছে, সে পাসও করেনি, তাকে নিয়ে গিয়ে প্রেসক্রিপশন করাচ্ছেন। আরে তিনি তো পাস করলেও অ্যালোপ্যাথিক মেডিসিন প্রেসক্রাইব করতে পারবেন না। আয়ুর্বেদিক কলেজে পড়ছে, তিনি তো পাস করলেও অ্যালোপ্যাথিক মেডিসিন প্রেসক্রাইব করতে পারবেন না। একটি ছেলে এমবিবিএস পড়ছে, কি একটি মেয়ে এমবিবিএস পড়ছে, তিনি তো পাস করলে রেজিস্ট্রেশন করার আগে প্রেসক্রাইব করতে পারবেন না। তো যারা কিচ্ছু জানেন না তাদেরকে দিয়ে যদি চিকিৎসা করান, তাহলে তো সত্যি আপনি দেখুন যে স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে পা কাটা গিয়েছে, হাত কাটা গিয়েছে, গলা কাটা যায়নি, কিন্তু আপনি দেখবেন যে গলা বাদ গিয়েছে, মাথা বাদ গিয়েছে, এরকম উদাহরণ আপনি খোঁজ করলে পাবেন। তো যাদের জন্য এটা বাদ গিয়েছে তারা এখনো কেন বাইরে আছে, তাদের মাথা কেন এখনো নামছে না? বেশ, আমাদের একদম সময় শেষ। প্রতীকটা একদম সংক্ষেপে ওয়ান লাইনার। আমি বলবো যে স্বাস্থ্যমন্ত্রী যেটা বললেন আমার সেটাই আশার আলো, যে ফাইল খোলা হোক, যেটা অর্কদাও বলছিলেন যে ফাইলগুলো খোলা হোক এবং শ্বেতপত্র। আমরা মানে সত্যি এটা হিমশৈল চূড়ামাত্র। স্যারও বললেন অনেক অভিযোগ, অনেক মানে চিকিৎসার গাফিলতি আরও পাওয়া যাবে সেবাশ্রয়, এগুলো দু একটা আসছে, আস্তে আস্তে সব কিন্তু এটা খুলে একদম মানে কি হয়েছে আরও তো মানুষকে জানানো হোক, যাতে মানে সত্যি আমি একটা আবারও বলছি যে তৃণমূল কংগ্রেস নামটা পশ্চিমবঙ্গের রাজনীতিকে যে কতটা কলঙ্কিত করেছে এটা সবার সামনে আরো প্রকাশিত হোক। বেশ, প্রদীপদা, নজরুল্লাহ এবং অর্কদা, আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ আজকের শোতে এবং আজকের ঘণ্টাখানেক বাংলার কথা থাকার জন্য। আপনারা শুনলেন আমাদের আজকের পর্বে কিন্তু আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং যে খবরের ভেতরের খবর আপনাদের জানা দরকার আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করব আপনারা কেমন লাগছে অনুষ্ঠান সোশ্যাল মিডিয়াতে জানান, এবং আপনাদের সুচিন্তিত মতামত আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে আমাদের পরবর্তী পর্বে ডেফিনেটলি সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের পর্ব এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন KTV বাংলা। নমস্কার।